শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ সহ ৩১ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট, আসামির তালিকায় বেনজির ইনু সহ সাবেক মন্ত্রীরা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগামীকাল স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক। সংসদ ভবনে বসানো হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর সাউন্ড সিস্টেম, উচ্চ পর্যায়ের বৈঠক। নতুন কুড়ি স্পোর্টস ফাইনাল উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, মেয়েদের রংপুর। ঢাকা মেডিকেলের সামনে 2 নারী এবং গোপালগঞ্জে পুকুরে পুলিশের লাশ। সোনারগাঁয়ে বিএনপি কর্মী খুন, ভৈরবে 2 গ্রামবাসী সংঘর্ষে নিহত 1। দেখছিলেন সংবাদ শিরোনাম। মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞ সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা সহ পলাতক 31 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের এই ঘটনাকে গণহত্যা আখ্যায়িত করে চিফ প্রসিকিউটর জানান, ঘটনাটি ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত হত্যাযজ্ঞ। রকুনুজ্জামানের রিপোর্ট। 2013 সালের 5 মে 13 দফা দাবিতে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এই সমাবেশে বিপুল বল প্রয়োগ আর গুলি, হত্যা, প্রাণহানির পর কেটে গেছে প্রায় 1 যুগেরও বেশি সময়। দীর্ঘদিন থেকে বিপুল প্রাণহানির এই ঘটনার বিচার, জবাবদিহিতা ও সত্য উদ্ঘাটনের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে। এই মামলার বিচারিক কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ দায়েরের পর দীর্ঘ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের উপাদান পাওয়ার দাবি করেছে প্রসিকিউশন। চূড়ান্ত যাচাই বাছাই শেষে সোমবার প্রসিকিউশন এই মামলার অভিযোগপত্র জমা দিলে ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এতে শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করা হয়েছে। এছাড়া তখনকার আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বিজিবির মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিককেও এই মামলার আসামি করা হয়েছে। শাপলা চত্বরে 5 তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল, সেখানে 32 জন শহীদ হয়েছে। এইটি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-এর সি ধারা মোতাবেক এটা একটা জেনোসাইড ছিল। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। সাবেক 3 মন্ত্রী দীপু মনি, আব্দুর রাজ্জাক ও হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সহ এই মামলায় 10 জন আসামি পূর্ব থেকেই গ্রেপ্তার রয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ তদন্তে উঠে এসেছে বলে দাবি প্রসিকিউশনের। বিভিন্ন সময় কিছু কিছু ব্যক্তি বা কিছু সংগঠন তারা বিকৃত তথ্য দিয়েছে, সেটাও আমরা কয়েকজনকে আমরা সেভাবে অপরাধ হিসেবে তাদেরকে চিহ্নিত করেছি। যেমন আমরা সমীকরণ নামে একটি সম্প্রচার ছিল, সেখানে টোটাল এই হেফাজতের এই ঘটনাটাকে বিকৃত করে সারা দুনিয়াতে একটা মিথ্যা তথ্য প্রচার করে, সেটাও কিন্তু এক ধরনের অ্যাবেটমেন্ট হিসেবে গণ্য করা হয়েছে ইনভেস্টিগেশনে, এবং তাদেরকেও বিচারের সম্মুখীন করা হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশকে ঘিরে ঢাকা সহ 4টি স্থানে 61 জন নিহতের তথ্য উঠে এসেছে। এর মধ্যে ঢাকায় 32 জন, নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন ও কুমিল্লায় 1 জন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। আমাদের এই ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে 41 জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে 41 জনকে আমরা সেন্ট আপ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই 41 জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নাম্বার 2 অভিযোগ তারা আমলে নিয়েছেন। আগামী 16 আগস্ট পলাতকদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর আগারগাঁও কমিশন ভবনে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ।
তিনি জানান, মঙ্গলবার সকাল 11টায় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন সিসি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্বে রয়েছেন। আগামীকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রী পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহির, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। নতুন করে স্পোর্টসের ফাইনাল উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর্মি স্টেডিয়ামের সমাপনী দিনে ফুটবলের ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয় সিলেট, মেয়েদের বিভাগে শিরোপা জিতে নেয় রংপুর। গত 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা এবং জেলা থেকে 12 থেকে 14 বছর বয়সী 1,70,000 খুদে ক্রীড়াবিদ অংশ নেয় 8টি ডিসিপ্লিনে। নির্বাচিত 1,700 ক্রীড়াবিদদের নিয়ে গত 20 জুলাই মাঠে গড়ায় জাতীয় পর্বের খেলা। ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে হয় খেলাগুলো। আর্মি স্টেডিয়ামের সমাপনী দিনে অনুষ্ঠিত হয় বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং 100 মিটার স্প্রিন্টের ফাইনাল। প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠের পাশে বসে ইভেন্টগুলো দেখেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছেলেদের ফাইনালে ময়মনসিংহকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট বিভাগ। মেয়েদের বিভাগে রাজশাহীকে 4-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। ছেলেদের 100 মিটার স্প্রিন্টে দ্রুততম বালক হন খুলনার জাকির হোসেন। মেয়েদের 100 মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী হয়েছেন ঢাকা অঞ্চলের মারিয়া। অনুষ্ঠানে ক্রীড়াবিদদের অভিনন্দন জানান এবং তাদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেই বৈঠক করেছেন ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতারা। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান। বলেন, এতে করে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগ সম্পর্কে জানতে পারবে। এছাড়া স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা ও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আহ্বায়ক জায়জাদিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং এডিটর্স কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। প্রধান আলোচনাই ছিল যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিভাবে আরো উন্নত করা যায়, এবং আমি একটি কথা মাননীয় প্রধানমন্ত্রীকে বারে বারে বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার যেন খর্ব করা না হয়। এবং যেটা আমরা হাসিনার ফ্যাসিস্ট আমলে দেখতে পেয়েছি যে প্রশ্ন করার অপরাধে কিভাবে মানুষের প্রতি জুলুম করা হয়েছে এবং চাটুকার বৃত্তি একেবারে সব সীমা লঙ্ঘন করে গেছিল। কাজেই আমরা বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করবে তারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। জামাত গণতান্ত্রিক দল কিনা এটি তাদের নিজেদের বিবেচনার বিষয় মন্তব্য করে এজন্য তাদের গঠনতন্ত্র পড়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি 5 বার জনগণের ভোটে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, জোর করে ক্ষমতায় আসেনি। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বেসরকারি চাকরিজীবীদের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনায় বিএনপির কোনো হস্তক্ষেপ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু হয়েছে। সকালে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশ থেকে ওই দুই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানান। প্রত্যক্ষদর্শীরা জানান ওই দুই নারী অসুস্থ হয়ে জরুরি বিভাগের পাশেই পড়েছিলেন। পথচারীরা দেখতে পেয়ে পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে ওয়ার্ড বয়দের সহায়তায় তাদের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানায় মৃত ওই দুই নারী হাসপাতাল চত্বরেই ঘোরাফেরা করতেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায় মৃত দুই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সোনারগাঁও, সাভার, ভৈরব সহ দেশের বেশ কয়েক জায়গায় রাজনৈতিক ও পারিবারিক বিরোধে ৩ জন নিহত হয়েছে। এর বাইরে গোপালগঞ্জে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে এক সাব ইন্সপেক্টরের লাশ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি কর্মী রাজু আহমেদকে গত রাতে চরহুগলা বালুরহাট এলাকায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। হামলাকারীদের বাধা দিতে গিয়ে নিহতের পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। সাভারের তেঁতুলঝোড়ায় রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় ভোরে নেশাগ্রস্ত ছেলের হাতে খুন হয়েছেন দুধ বিক্রেতা বাবা। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে নেশা খাওয়া নিয়ে বাবা মাহিন মিয়াকে পিটিয়ে হত্যা করে 15 বছর বয়সী ছেলে জিসান। এর বাইরে সাভারের আরেক এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবে একটি এলাকায় বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে 30 জন। উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এদিকে গোপালগঞ্জ সদরের পাইকান্দি গ্রামে শ্বশুরবাড়ির পাশের পুকুর থেকে BM মাহমুদুল ইসলাম নামে এক সাব ইন্সপেক্টরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ। রাজধানীতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আজও গাড়ির দীর্ঘ লাইন। সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার না থাকায় কয়েক ঘন্টার অপেক্ষায় মিলছে সামান্যই গ্যাস। এদিকে চলমান গ্যাস সংকটের কারণে 30 জুলাই সিএনজি ফিলিং স্টেশন প্রতীকী বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে দাবি আদায় না হলে আগামী 23 অগস্ট থেকে পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন করবেন তারা। গ্যাস সংকট সবচেয়ে বেশি বিপাকে সিএনজি চালকেরা। তারা বলছেন দিনের বেশিরভাগ সময় পার করতে হচ্ছে সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার জন্য। বাকি সময় গাড়ি চালিয়ে জমার টাকাও তুলতে পারছেন না। চলমান সংকট সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সাধারণ মানুষ। 2 ঘন্টা ধরে লাইনে আছি, ভিতরে গেলে 60 টাকা 70 টাকা 80 টাকার গ্যাস ঢুকে। আবার যারা গ্যাস দেয় ওরা কয় যে 10 টাকা দেয়। 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে গ্যাস নিতে। দিনে এমনি সারাদিন এভাবে চলে যায়। আমরা টিপ মারবো কোন সময়? গাড়িতে গ্যাসও ঢুকতেছে না, ঢুকতেছে হাওয়া। আর এই সমস্যাটা যে কোন জায়গা থেকে তৈরি হইতেছে এই জিনিসটা কি সরকার জানে না? তাহলে যদি জানে তাহলে এটা মিডিয়ারে প্রকাশ করুক, তাহলে তো আমরা ড্রাইভাররা জানতে পারি যে আমগো এই জায়গায় সমস্যার কারণে আমরা সবাই ভুগতেছি। আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সংকটের উন্নতির বার্তা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। জানালেন দুর্ঘটনায় কবলিত ভাসমান এলএনজি টার্মিনালের 50% আগামী সপ্তাহের মধ্যেই মেরামত সম্ভব। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। দেশীয় উৎপাদন ঠিক আছে, কিন্তু আমদানিকৃত এলএনজি আমরা 2টো বেসরকারি এফএসএলও তার মাধ্যমে আমরা রিগ্যাসিফাই করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি। তার মধ্যে একটা বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে। প্রাথমিকভাবে যেটুকু আমাদের সাথে কথাবার্তা হচ্ছে ইন ডেপথ, আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। আমাদের তরফ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তথাপি আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এক দশক অপেক্ষার পর শুরু হচ্ছে চট্টগ্রামের আনোয়ারায় বহুল আলোচিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন কাজ শেষ হলে $1 বিলিয়ন বিনিয়োগ হবে সেখানে। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন বিনিয়োগের নিরাপদ পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পূর্ব পাড়ে শিল্পায়নের স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফরের সময় এ নিয়ে সমঝোতা স্মারক সই হলেও নানা জটিলতায় প্রায় 1 দশক ঝুলেছিল প্রকল্পটি। শেষ পর্যন্ত গত 16 জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদন পায় প্রকল্পটি। সোমবার দুপুরে চায়না অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রকল্পটি নিয়ে ব্যাপক আশাবাদ অর্থমন্ত্রীর। জানান 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ। এই বিনিয়োগের সাথে সাথে আমাদের চাকরি হবে, ব্যবসা হবে, আমাদের জিডিপি গ্রোথ হবে, আমাদের জনগণের জীবনযাত্রার মান উন্নতি হবে, সাথে সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, পরিবহন সহ সকল ক্ষেত্রে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস তার। Our law enforcement and security agencies will maintain a robust, safe and stable environment. We will ensure secure transport corridors and streamlined operational safety across all phases of the project. এর মধ্য দিয়ে দুদেশই অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে আশা চীনা রাষ্ট্রদূতের। During the visit, both sides agreed to advance high-quality Belt Road cooperation, explore new opportunities in green and low-carbon development and digital economic information technology. আগামী 18 মাসের মধ্যে অর্থনৈতিক অঞ্চলটিতে কারখানা চালুর পরিকল্পনা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের। জোনটা চালু করতে আসলে কতদিন সময় লাগবে? ওনারা প্রথমে বলেছিলেন 3 থেকে 5 বছর সময় লাগবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে 18 মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরি এখানে দেখতে চান, এবং ওনাদের যে চেয়ারম্যান ছিলেন উনিও প্রমিস করেছেন তারপরে যে প্রথম 18 মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরিটা প্রোডাকশনে আমরা এই এলাকায় দেখতে পাবো। 2031 সালের মধ্যে ইকোনমিক জোনের প্রায় 800 একর ভূমিতে 4100 কোটি টাকা পেয়ে এই আধুনিক শিল্পাঞ্চল গড়বে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন, যেখানে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, তথ্যের প্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করা এবং বস্তুনিষ্ঠতাবিহীন তথ্যকে ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ। বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জানান, গণমাধ্যমকে 2 ধরনের লোকেরা ব্যবহার করছেন। কোন সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য। এটিকে ভাগাভাগি করে ফেলতে না পারলে রাষ্ট্র সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এই কাজ রাষ্ট্র বা সরকার একা করতে পারবে না, এর জন্য সাংবাদিকদের অংশীদারিত্ব লাগবে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাসির। এই গণমাধ্যমকেও কিন্তু 2 ধরনের লোক প্রায় ব্যবহার করছেন। দুজনের হাতে সাংবাদিকতার কার্ড আছে। একজন এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করছেন যে তথ্যের প্রবাহের মধ্যে বস্তুনিষ্ঠতা বাদে বাকিগুলি যাতে দূষিত না থাকে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেই সাংবাদিকতা করছেন। আরেকজনকে যেটাকে দূষিত করার জন্য কিন্তু সাংবাদিকতা করছেন। ফলে সাংবাদিকদের মধ্যে অনেকেই কিন্তু আমাদেরকে এই কথা বলতে আসছেন যে সাংবাদিকতার পেশার একটা সংজ্ঞা নির্ধারণ করা দরকার। কোন সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য লাগবেই, এটাকে ভাগাভাগি করে ফেলতে না পারলে রাষ্ট্র সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এই কাজটা রাষ্ট্র একা করতে পারবে না, সরকার একা করতে পারবে না। এই কাজটা করার জন্য যেহেতু এটা বিষয়টা আপনাদের, অতএব আপনাদের এই অংশীদারিত্ব লাগবে। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। হাওড় ও দুর্গমাঞ্চলে প্রাথমিক শিক্ষা এগিয়ে নিতে সুনির্দিষ্ট পৃথক পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এসব অঞ্চলের শিক্ষাখাতের সমস্যা সমাধানে কাজ চলছে, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময়ের পর একথা বলেন তিনি। সঙ্গে ছিলেন সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম। বাংলাদেশের উপর ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব কাটাতে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। বর্ষা শেষেই শুরু হবে স্থায়ী বাঁধের কাজ, বলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর মনোহরপুর এলাকার নদী ভাঙন রোধ কার্যক্রমের উদ্বোধন করে তিনি একথা জানান। বলেন, শুধু মানুষের জীবন, বসতভিটা ও কৃষিজমি রক্ষা করাই সরকারের একমাত্র উদ্দেশ্য নয়। দিনাজপুরের হিলির সিপি রোড ও হিলি বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নানান অপরাধে 5টি প্রতিষ্ঠানকে মোট 8,000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
মাদকের বিরুদ্ধে সপ্তাহব্যাপী অভিযান নিয়ে সাতক্ষীরার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। জেলা পুলিশের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম। কক্সবাজারের পেকুয়া চকরিয়া উপজেলার বন্যা কবলিত 2 শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর রামু 10 পদাতিক ডিভিশন এই শিবির আয়োজন করে। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা মেডিকেল টিম করে দিনব্যাপী সেবা দেন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ সহ 31 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট, আসামির তালিকায় বেনজির, ইনু সহ সাবেক মন্ত্রীরা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগামীকাল স্পিকারের সঙ্গে সিএসির বৈঠক। সংসদ ভবনে বসানো হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর সাউন্ড সিস্টেম, উচ্চ পর্যায়ের বৈঠক। নতুন কুড়ি স্পোর্টস ফাইনাল উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, মেয়েদের রংপুর। ঢাকা মেডিকেলের সামনে 2 নারী এবং গোপালগঞ্জে পুকুরে পুলিশের লাশ। সোনারগাঁয়ে বিএনপি কর্মী খুন, ভৈরবে 2 গ্রামবাসীর সংঘর্ষে নিহত 1। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।